আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বোমা হামলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সিজারিয়া শহরে বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়। এতে বাড়ির উঠানে আগুন ধরে যায়। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কিছু গণমাধ্যম। একাধিক ইসরায়েলি নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়ে। তবে এ সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না। এই ঘটনায় ইসরায়েলের রাজনীতিকরা হতাশা প্রকাশ করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গান্স হতাশা প্রকাশ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার এক্সে লিখেছেন, সব সীমা অতিক্রান্ত হচ্ছে। নিজের বাড়িতেই বারবার হামলার শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী, এটা মেনে নেওয়া সম্ভব নয়। ইরান ও তার ছায়াসঙ্গীরা নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার রাতেও নেতানিয়াহুর বাসভবনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটে। এর আগে ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম সম্প্রতি তার ভাষণে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে বলেন, আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত বারবার এই সুযোগ তিনি পাবেন না। নাইম কাসেম আরও ভয়ঙ্কর হুমকি দিয়ে বলেন, নেতানিয়াহু বক্তব্য রাখার সময় একজন ইসরায়েলিও তাকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ নিশ্চিত করেছে নেতানিয়াহু খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি। ইসরায়েলি মিডিয়া বলছে, বর্তমানে সুরক্ষিত বাংকারে বসেই অফিস করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবানন থেকে চালানো ব্যাপক ভিত্তিক হামলায় ইসরায়েলের হাইফা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ছেয়ে গেছে পুরো শহর। শনিবার এই হামলার পর শহর এবং পাশের এলাকাগুলোতে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। শহর এবং আশপাশে, বিশেষ করে ক্রায়োতে বিপদ সংকেতের সাইরেন বাজানো হয়। হামলায় হতাহতের খবর মিলেছে। কার্মিয়েলের কয়েকটি ভবন এবং গাড়ি ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ বলেছেন, শনিবার শহরটি হিজবুল্লাহর হামলার কেন্দ্রবিন্দু ছিল। হামলার ধরন ও ব্যাপকতা দেখে মনে হয়েছে তারা বসতি স্থাপনকারীদের বিন্দু মাত্র ছাড় দিতে চান না। তিনি জানান, হাইফা হচ্ছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর। বহু প্রতিষ্ঠান এবং স্থাপনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করছে শহরটি, কিন্তু হাইফা এখন হিজবুল্লাহ হামলায় বিপর্যস্ত। খবরে বলা হয়, শনিবার ড্রোন এবং অত্যাধুনিক রকেটের মাধ্যমে হাইফার বিভিন্ন ঘাঁটিতে এক নাগারে ৫ দফা সমন্বিত হামলা চালানো হয়। ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ হাইফার আতলিতে শেলেথ 13 নেভাল কমান্ডো হেডকোয়ার্টার, স্টেলা মারিস নেভাল বেইজ, হাইফা টেকনিক্যাল অ্যান্ড নেভাল বেইজ, তিরাত কার্মেল বেইজ এবং নেশের ফুয়েল বেইজ। এর মধ্যে স্টেলা মেরিসে ২ দফা হামলা হয়। নেশের ফুয়েল বেইজে আঘাত হানা হয় প্রথমবারের মতো। সবগুলো ঘাঁটি লেবানন সীমান্ত থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ভয়াবহ হামলা ইসরায়েলি প্রশাসনের দুশ্চিন্তাকে আরও প্রগাঢ় করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রকেট এবং অ্যাটাক ড্রোনের মাধ্যমে শনিবার আরও যেসব সেনাঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ, এর মধ্যে রয়েছে রামিম ব্যারাকে ইস্টার্ন ব্রিগেডের ৭৬৯তম পদাতিক ব্যাটালিয়নের কমান্ড সেন্টার, অধিকৃত আক্কার উত্তরে শ্রাগা বেইজ, দেভোথ ব্যারাক, আল আব্বাদ মিলিটারি সাইট, কফর জুভালের আল আজল সাইট ও ইয়ারা ব্যারাকের ওয়েস্টার্ন ব্রিগেড হেডকোয়ার্টার। এর মধ্যে রামিম ব্যারাকে ৩ বার আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। এদিন রকেটের ঝাঁক এবং কামিকাজে ড্রোনের স্কোয়াড্রনের মাধ্যমে যে সব বসতি ও শহরের সেনা গ্রুপিংয়ে আঘাত হানেন হিজবুল্লাহর যোদ্ধারা, এর মধ্যে রয়েছে আভিভিম, ইরোন, মানারা, কাজরিন, কিরিয়াত শেমোনা, শাসা, কফর গিলাদি ও মার্গালিয়ত। তাছাড়া দক্ষিণ লেবাননের মার্কাবা এবং মারুন আল রাসে ইসরায়েলি অবস্থানের ওপর ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়। মার্কাবায় ইহুদিবাদী সেনারা ৩ বার হামলার শিকার হন। লেবানিজ গ্রাম চামার উপকণ্ঠে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল নিক্ষেপ করা হলে এতে আগুন ধরে যায় এবং ট্যাঙ্কের ক্রুরা নিশ্চিতভাবে হতাহত হন। হামাসের আল কাসসাম ব্রিগেডসের প্রকাশ করা একটি ভিডিও বিশ্লেষকদের মধ্যে বিস্ময় তৈরি করেছে।
উত্তর গাজার ছোট্ট শহর জাবালিয়াতে ইহুদিবাদী সেনাদের ওপর বিভিন্ন হামলা নিয়ে তৈরি হয়েছে এই ভিডিও, যেখানে কয়েক সপ্তাহ ধরে কয়েক হাজার ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। সেখানে ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিলিস্তিনি যোদ্ধারা শত্রু সেনাদের ওপর নিয়মিত প্রাণঘাতী হামলা চালাচ্ছেন এবং হামলার পর অদৃশ্য হয়ে যাচ্ছেন। যুদ্ধের শুরুতে যেমনটা ঘটত, একই রকমভাবে প্রতিরোধ যোদ্ধারা বিপুল ইসরায়েলি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান ধ্বংস করার কাজ অব্যাহত রেখেছেন। ভিডিওতে দেখা গেছে একজন আহত যোদ্ধা এক হাতে এক্সপ্লোসিভ ডিভাইস বহন করছেন। তিনি বলছেন, আমার শরীরের আঘাত শত্রুদের নির্মূল করা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। ইনশাল্লাহ এই বোমা দিয়ে আমি শত্রুদের ট্যাঙ্কে আঘাত হানব। তিনি ধ্বংসস্তূপের দিকে এগিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কের পাশে বিস্ফোরক ডিভাইসটি রেখে সরে যান। এরপর বিকট শব্দে ট্যাঙ্কটি বিস্ফোরিত হয় এবং প্রতিরোধ যোদ্ধারা চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, এছাড়াও শনিবার তাদের স্নাইপাররা আনসার ব্রিগেডসের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে গাজা সিটির জাইতুন এলাকায় এক জায়নবাদী সেনাকে নির্মূল করেন। ইসরায়েলের সদেরাত বসতিতে বিপুল পরিমাণ রকেটও নিক্ষেপ করেন তারা। ইসরায়েলি সেনারা 407 দিন ধরে গাজায় তাণ্ডব চালালেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতা দৃশ্যত কমেনি। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তাদের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইদান কেনান। কেফির ব্রিগেডের ন্যাশন ব্যাটালিয়নের অধীনে তিনি যুদ্ধ করছিলেন। এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের আরও এক সেনা নিহত হন বলে স্বীকার করেছে ইসরায়েল। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভেচ। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের 44 জন সেনা নিহত হলেন। তবে হিজবুল্লাহর যোদ্ধারা জানিয়েছেন, লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার দক্ষিণ ইসরায়েলের এইলাতে একটি গুরুত্বপূর্ণ টার্গেটে ড্রোন হামলার কথা জানিয়েছেন। কয়েকটি ওয়ান-ওয়ে ড্রোনের মাধ্যমে চালানো এই হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে বলে জানান তিনি। গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই সামরিক অভিযান পরিচালিত হয়। দুই দেশের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি টার্গেটগুলোতে আরও তীব্রতার সঙ্গে অভিযান অব্যাহত রাখবেন বলে জানান ব্রিগেডিয়ার সারি। সাম্প্রতিক সময়ে এই ধরনের অভিযান জোরালো করেছেন হুথিরা। সপ্তাহের শুরুতে এই অঞ্চলের মার্কিন নৌ সম্পদকে লক্ষ্য করে দুটি শীর্ষ স্তরের অভিযান পরিচালনা করেছিলেন তারা। আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে তারা 29টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছেন। পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে। আল হুথি বলেন, ইসরায়েলের জাফা, আশকেলন, এইলাত এবং নেগেব মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে। তিনি বলেন, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহীর রণতরী সরিয়ে নেওয়ার পর এ পর্যন্ত এ ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি। ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলছে। তারা আরব সাগর, ভারত মহাসাগরের এক প্রান্ত এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে। আব্দুল মালিক আল হুথি বলেন, বিশ্বের কোনো দেশ ইয়েমেনের মতো মার্কিন বিমানবাহীর রণতরীতে হামলার সিদ্ধান্ত নিতে পারেনি। আল্লাহর সমর্থন এবং ঈমান ভিত্তিক তৎপরতার ফলে এই হামলা চালানো সম্ভব হয়েছে। তিনি জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে। এতে মার্কিন কর্মকর্তারা হতাশ হয়ে পড়েছেন। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তুহারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পাশবিক হামলা থামছে না। শনিবার উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের বোমা বর্ষণে অন্তত 49 ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 43,799 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী বৈরুতের দাহিয়ায় বোমা হামলা চালিয়েই যাচ্ছে। শনিবার সারা দেশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 145 জন। লেবানন কর্তৃপক্ষ বলছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3,452 জন।
বিক্ষোভের আগুনে পুড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে অপহৃত 6 ব্যক্তির লাশ উদ্ধারের জেরে শনিবার রাজধানী ইম্ফল ভ্যালিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়। এরপর রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এনডিটিভি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। গত বছর থেকেই মণিপুরে হিন্দু অধ্যুষিত মেইতেই এবং খ্রিস্টান অধ্যুষিত কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জেরে উত্তেজনা বিরাজ করছে। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই। এতে মণিপুরের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের বিজেপি সরকারের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। খবরে বলা হয়, শুক্রবার জিরিবাম থেকে এক নারী এবং 2 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তাছাড়া শনিবার বারাক নদী থেকে আরও 3 লাশ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 10 বিদ্রোহী নিহত হওয়ার পর ওই 6 জন সোমবার জিরিবামে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিলেন। এই হত্যা ও অপহরণের প্রতিবাদে ব্যানার ও পোস্টার হাতে আন্দোলনে নামেন ইম্ফল শহরের বাসিন্দারা। বিক্ষোভের পর রোববার সকালে রাজধানীর রাস্তায় ধ্বংসস্তূপের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।